অ্যাসপিরিয়েন্ট মাই একাডেমিয়ার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় মূলত তিনটি। প্রথমটি হলো মিড ডে মিল, 2 নম্বরে আলোচনা করব আমরা জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে, এবং 3 নম্বরে থাকবে রাইট টু এডুকেশন 2009 নিয়ে। শুরু করার আগে বলি, যারা নতুন আছেন চ্যানেলে বা নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও আপনাদের পেতে সুবিধা হয় এবং আপনাদের প্রিপারেশনটা আরও সঠিকভাবে সম্পন্ন হয়। মিড ডে মিল বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল। আজ আমরা এই মিড ডে মিল নিয়েই আলোচনা করব। প্রথমে মিড ডে মিল ব্যবস্থা প্রথম সূচনা কবে হয়েছিল সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে মিড ডে মিল ব্যবস্থার সূচনাটি হয়েছিল 15ই আগস্ট 1995 সালে। এটি স্কুল লেভেল নিউট্রিশন প্রোগ্রাম নামেও পরিচিত, বা বর্তমানে এটি পিএম পোষণ স্কিম নামেও পরিচিত। এবার আমরা মিড ডে মিলের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। মিড ডে মিলের বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথম সেটি হলো, মিড ডে মিলের উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে হবে, যাতে তাদের শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ নিশ্চিত করা যায়। 2 নম্বর, পুষ্টির ঘাটতি দূর করা। শিক্ষার্থী এখানে অনেক আছেন যারা গ্রামীণ পরিবেশে এবং যারা ফার্স্ট লার্নার প্রাথমিক স্তরে, তাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। সেইখানে শিক্ষা লাভ সে কি করে করবে? তাহলে শিক্ষা লাভ করতে গেলে তাকে আগে পেট ভর্তি থাকতে হবে এবং তার সঙ্গে তার শারীরিক এবং দৈহিক গঠন ঠিকঠাক থাকতে হবে। তার জন্যই পুষ্টির ঘাটতি যাতে না হয়, সেই জন্য মিড ডে মিল স্কিমটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মিড ডে মিলের মাধ্যমে বাচ্চাদের এই ঘাটতিটা দূর করার ব্যবস্থা করা হয়। 3 নম্বর, শিক্ষার হার বাড়ানো। বাচ্চারা খাবার পেলে, তাদের দৈহিক স্বাস্থ্যের উন্নতি হলে তারা শিক্ষা লাভ করতে চাইবে, যার ফলে এই পুষ্টির অভাব যদি না থাকে শিশুদের মধ্যে, তাহলে স্কুল ছেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে না। তারা রীতিমতো রেগুলার স্কুলে আসবে, মিড ডে মিল গ্রহণ করবে এবং তার সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে। 4 নম্বর, সামাজিক সমতা। সকল শিক্ষার্থীকে একইভাবে খাবার দেওয়া হচ্ছে, একই রকম খাবার দেওয়া হচ্ছে। একটা স্কুলে যদি 150টা বাচ্চা থাকে, তাহলে এই 150টা বাচ্চার জন্য কিন্তু একই মেনু রান্না হয়, যার ফলে প্রত্যেকেই একই রকমের খাবার খাবে। সেখানে একটা সাম্যতা বজায় থাকবে সবার মধ্যে, সবাই সমান, এই ব্যাপারটা কিন্তু এখানে প্রকাশ পাবে। পরের পয়েন্টটা হচ্ছে স্কুলে উপস্থিতি বাড়ানো। বাচ্চারা খাবার পেলে এবং পড়াশোনা ঠিকঠাক পেলে, তাহলে কেন তারা স্কুল কামাই করবে? স্কুল কামাইয়ের কোনো প্রশ্নই নেই। যার ফলে মিড ডে মিলের মধ্য দিয়ে কিন্তু স্কুলে উপস্থিতি বাড়ানোটাও একটা বড়তর কাজ। 1995 সালে জাতীয় পুষ্টি সহায়তা কর্মসূচি হিসাবে মিড ডে মিলটা প্রথম শুরু হচ্ছে সরকারি স্তরে, যেটা পরবর্তীকালে 2007 সালে নাম পরিবর্তন করে হয় মধ্যাহ্ন ভোজন জাতীয় কর্মসূচি, এবং পরবর্তীকালে 2021 সালে সেপ্টেম্বর মাসে এটি নতুন করে নাম পরিবর্তন করছে, যার নাম হচ্ছে পিএম পোষণ স্কিম। আমরা এই আলোচনার শুরুতেই বলেছিলাম যে এই মিড ডে মিল স্কিমটি কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগেই চালু হয়েছিল, এবং এখানে মনে রাখতে হবে যে দুরকম ভাবে এই মিড ডে মিলে অর্থ বরাদ্দ হয়। একটা, আমাদের দেশে দেখবেন অনেক জায়গা রয়েছে, এগুলো পাহাড়ি জায়গা, যেমন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ। এই জায়গাগুলোতে একরকমভাবে সরকার টাকা দেন, আবার যে বাকি যে এলাকাগুলো রয়েছে সমতল এলাকা, সেখানে আলাদা রকমভাবে টাকা দেন। এই টাকা দেওয়ার অনুপাতটা হচ্ছে কেন্দ্রের 60% টাকা দেন, রাজ্য সরকার 40% টাকা দেন। এটা সমতলের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা পাহাড়ি অঞ্চলে চলে যাই, তাহলে সেখানে দেখব কেন্দ্র সরকার 90% অর্থ বরাদ্দ করেন, আর রাজ্য সরকার 10% অর্থ বরাদ্দ করেন। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য মাথাপিছু 6 টাকা 19 পয়সা করে বরাদ্দ রয়েছে মিড ডে মিলের জন্য, যার মধ্যে 3 টাকা 71 পয়সা দেয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেয় 2 টাকা 48 পয়সা। উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে এই টাকার বরাদ্দের পরিমাণ 9 টাকা 29 পয়সা, যার মধ্যে কেন্দ্র দেয় 5 টাকা 57 পয়সা এবং রাজ্য দেন 3 টাকা 72 পয়সা। আমরা দেখে নেব মিড ডে মিলের ইতিহাস সম্পর্কে। স্বাধীনতার পূর্বে 1925 সালে মাদ্রাজ মিউনিসিপাল কর্পোরেশন এই ধরনের প্রকল্প প্রথম শুরু করেছিল, শুধুমাত্র মাদ্রাসের জন্য।
পরবর্তীকালে 1970-এর দশকের শেষের দিকে তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি এবং রাজস্থানেতে এই প্রকল্প চালু হয়। এরপর 1995 সালে ভারত সরকার দেশব্যাপী এই প্রকল্পের বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন এবং সিদ্ধান্ত নেন, সেই অনুযায়ী কাজ শুরু হয়। 2001 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দেয়, যেখানে বলেন যে মিড ডে মিল চালু করতে হবে সমগ্র দেশের সমগ্র রাজ্যগুলিতে। কারণ 95 সালে মিড ডে মিল স্কিম চালু হলেও সেটা সর্বত্র চালু হয়নি। অনেকেই দেখবেন যে আপনারা ছোটবেলায় কিন্তু স্কুলে মিড ডে মিলের খাবার পেতেন না, কারণ সমস্ত রাজ্য সেই সময় কিন্তু মিড ডে মিল স্কিম চালু করেননি। পরবর্তীকালে 2001 সালে সুপ্রিম কোর্টের রায় অনুসারে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রাজ্যগুলো বাধ্য হয়েই, বলা যায় এক কথায়, এই মিড ডে মিল স্কিম চালু করেন। সংক্ষেপে দেখে নিন ব্যাপারটা। মিড ডে মিল স্কিম বা পিএম পোষণ স্কিম, এটি আরটিই অ্যাক্ট অনুযায়ী 6 থেকে 14 বছর পর্যন্ত বয়স্ক সকল শিক্ষার্থীকে দেওয়া হয়। এই প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ হয় সেটা কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই দিয়ে থাকেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই মিড ডে মিল একটা শিক্ষাবর্ষে কতদিন চলতে পারে। এইবার চলে যাব আমরা দ্বিতীয় আলোচ্য বিষয়, যেটি হলো জাতীয় শিক্ষানীতি 2020। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে কিন্তু ইন্টারভিউ বিভিন্ন রকম প্রশ্ন করতেই পারে। তাহলে আমরা এই বিষয়টার উপর কিছু জিনিস জেনে নিই। প্রথম হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কি আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি এটা হচ্ছে কি নতুন রকমের একটা ব্যাপার-স্যাপার। কেননা এর আগে আমরা জানি 1986 সালে একটা শিক্ষানীতি চালু ছিল, সেই অনুযায়ী কিন্তু আমরা শিক্ষা লাভ করেছি। এবার 2020 সালে নতুন যে শিক্ষানীতি চালু হচ্ছে সেটার মাধ্যমে কিন্তু এখনো সব জায়গায় বাস্তবায়ন হয়নি হয়তো, কিন্তু ভবিষ্যতে এই 2020 শিক্ষানীতি অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত স্কুলগুলোর পাঠ্যক্রম থেকে শুরু করে সমস্ত সিস্টেম কিন্তু চলবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে জিনিস, না এটা হচ্ছে কেনই বা করা হচ্ছে, সেটা হচ্ছে এটা একটা গুণগত মান উন্নয়নের জন্য এবং শিক্ষার সার্বজনীন উন্নতির জন্য এই ব্যাপারটা করা হয়েছে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিষয়বস্তু চেঞ্জ হয়, প্রকৃতি চেঞ্জ হয়, কারিকুলাম চেঞ্জ হয়, তার জন্য আমাদের নতুন নতুন করে শিক্ষানীতি চালু করতে হয়। এবার আসবো এর মূল উদ্দেশ্য, কি কি উদ্দেশ্যে আমরা এই জাতীয় শিক্ষানীতি চালু করছি। তার প্রথম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়ন। শিক্ষাকে আরো শিক্ষার্থী কেন্দ্রিক এবং অভিজ্ঞতা ভিত্তিক করার উপর জোর দেওয়া হচ্ছে। আগে যেটা শুধুমাত্র শিক্ষক কেন্দ্রিক ছিল, শুধু শিক্ষক পড়িয়ে যাবে, ছাত্ররা পড়া শুনবে, সেই জায়গাটার পরিবর্তে পুরো ব্যাপারটাতেই শিক্ষার্থীকে ইনভলভমেন্ট করানো হচ্ছে। 2 নম্বর, সার্বজনীন শিক্ষা। সকলের জন্য সমান শিক্ষার সুযোগ এখানে নিশ্চিত করা হচ্ছে। যদিও এটা আগে ছিল, জাতীয় শিক্ষানীতি রাইট টু এডুকেশন অনুযায়ী এখানে উল্লেখ করা ছিল, সেটাকে আরো একবার বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে এই শিক্ষানীতির মাধ্যমে। 3 নম্বর, আধুনিকীকরণ। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার সাথে তুলনাযোগ্য করার জন্য এখানে বিভিন্ন রকম ব্যবস্থাপনা নেওয়া আছে, যেমন ডিজিটাল ক্লাসরুম, উন্নত মানের কারিকুলাম, উন্নত মানের টিএলএম এর ব্যবহার, এগুলোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে আরো আধুনিকরণ করানোর একটা ভাবনা আনা হয়েছে। 4 নম্বর, প্রাসঙ্গিকতা। শিক্ষাকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করা হচ্ছে, যার ফলে ভোকেশনাল যে সমস্ত কোর্সগুলো ছিল সেইগুলোকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করা, এবং যাতে বাচ্চারা হাতে কলমে শিখতে পারে এবং বাস্তব জগতের শিক্ষাটাকে লাভ করতে পারে, সেই দিকেও কিন্তু জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দিচ্ছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার কাঠামোটাকে ভেঙে দেওয়া হচ্ছে। আগে যেটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা, মানে প্রি প্রাইমারির আগে পর্যন্ত আইসিডিএস যে লেভেলটা ছিল, মানে 4 বছর বয়স পর্যন্ত আইসিডিএস, 5 বছর থেকে প্রি প্রাইমারি, 6 বছরে ক্লাস 1, ক্লাস 2 7 বছর, ক্লাস 3 8, ক্লাস 4 9, 5 যখন যাচ্ছে 10 বছর হচ্ছে। তারপর ওখান থেকে মাধ্যমিকের পর এইচএস 2 বছরের একটা কাঠামো, তারপরে আমরা চলে আসছি কলেজ লেভেলে 3 বছরের কাঠামো। সেই কাঠামোটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে কি 5+3+3+4 এই কাঠামোতে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা দেওয়া হবে, যেখানে আইসিডিএস এর 2 বছর এবং প্রাথমিক স্তরের 3টি বছর, মানে প্রাক প্রাথমিক ক্লাস 1 ক্লাস 2 এই 3 বছর, আর আইসিডিএস এর 2 বছরকে নিয়ে 5 বছরের একটা কাঠামো, ক্লাস 3 4 5 নিয়ে আরেকটি কাঠামো, 6 7 8 এই তিনটিকে নিয়ে আরেকটি কাঠামো, এরপর 9 10 11 12 এইটাকে নিয়ে আরেকটি কাঠামো। এই 4টি কাঠামোতে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ভাঙা হচ্ছে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে, নতুন একটা পদ্ধতি যেটা চালু হচ্ছে পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে,
সেটি হলো যে আগের মতন আর পরীক্ষা দিতে হবে না। এক্ষেত্রে তৃতীয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ২ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে প্রাথমিক স্তরে মাতৃভাষার উপর বেশি গুরুত্ব প্রদান করা হবে। ৩ নম্বর যেটা সেটা হচ্ছে বহু বিষয়ক শিক্ষা। এখানে শুধুমাত্র একটি দুটো বিষয়ে যাতে বাচ্চারা পারদর্শী না থাকে, তার থেকে ভার্সেটাইল হয়, সে বহু বিষয়ে জ্ঞান লাভ করতে পারে, সেই দিকটাকে নজর দেওয়া হচ্ছে। ৪ নম্বর সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা করা। শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব সৃজনশীলতা এবং নিজস্ব ভাবধারা দিয়ে সমালোচনামূলক চিন্তা করার শক্তি যাতে করতে পারে, যাতে তাদের মধ্যে এগুলো বিরাজ করতে পারে, সেই ব্যবস্থার দিকে নজর দেওয়া হচ্ছে। ৫ নম্বর প্রযুক্তির ব্যবহার। এখন থেকে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার শিশুদের শেখানো হবে। কম্পিউটার আগেও ছিল, এখনও থাকবে, তার সঙ্গে আরও নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে, যেমন এআই টুলস রয়েছে, এইগুলোর ব্যবস্থাও কিন্তু বাচ্চাদের শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বিদ্যালয় স্তর থেকেই। পরের পয়েন্টটি আছে শিক্ষকদের প্রশিক্ষণ। এবার এই সমস্ত ব্যাপারগুলো চালু করার জন্য, কার্যকর করার জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ করতে হবে। কারণ শিক্ষকরা প্রশিক্ষিত ঠিকঠাক না হলে তারা বাচ্চাদের শেখাতে পারবে না। তাই শিক্ষকদের জন্য বিশেষ করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে। এরপর আসবো শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উপর জাতীয় শিক্ষানীতির কি প্রভাব পড়তে পারে বা কি প্রভাব আছে। প্রথম পয়েন্ট দেখে নেব, সেটা হচ্ছে শিক্ষকদের নতুন ভূমিকা। শিক্ষকরা আর কেবল তথ্য প্রদানকারী নয়, বরং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে জ্ঞান অর্জন ও দক্ষতা বিকাশের জন্য সহায়তা করবেন। ২ নম্বর পেশাগত উন্নয়ন। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ দেওয়া হবে। মানে আগের মতন আর শুধু ওই আসি যায় মাইনে পায় ব্যাপারটা নয়, এখানে নিজেদেরকে রীতিমতো প্রশিক্ষিত হতে হবে এবং তার সঙ্গে কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট করতে হবে। ৩ নম্বর শিক্ষা ব্যবস্থার ডিজিটাইজেশন। এখানে আগের মতন আর ওই পুরানো ক্লাসরুম থাকবে না, এখানে ক্লাসরুম অনেক ডিজিটাইজ হবে। এখানে ব্ল্যাকবোর্ডের পরিবর্তে প্রজেক্টর রুম থাকবে, কম্পিউটারের ব্যবস্থা থাকবে, সেখানে শিক্ষার্থীদের সবসময় উন্নত রকম টেকনোলজির ব্যবহার করানো হবে, শেখানো হবে। এটা একটা ব্যাপার থাকবে। ৪ নম্বর শিক্ষার মানের উন্নয়ন হবে। শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি যেমন হবে, তার সঙ্গে নতুন শিক্ষণ পদ্ধতির যোগ হবে, যার ফলে দুটোর মিলমিশ হয়ে একটা নতুন ধরনের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হবে। এছাড়া ৫ নম্বর বলতে পারি শিক্ষকদের স্বায়ত্ত শাসন বৃদ্ধি পাবে। শিক্ষকদের পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি নির্ধারণে আরো স্বায়ত্ত শাসন দেওয়া হবে। তারা নিজেদের মতন করে পাঠ্যক্রমকে সাজাতে পারবে, নতুন নতুন তারা পদ্ধতি ব্যবহার করতে পারবে, যাতে শিক্ষার্থীদের আরো সুন্দর করে তৈরি করতে পারে। আজকের ক্লাসের তৃতীয় যে পার্টটি রয়েছে সেটা হলো শিক্ষার অধিকার আইন। শিক্ষার অধিকার আইন আমরা জানি যে আরটি অ্যাক্ট 2009, যদিও এটা বাস্তবায়ন হয় 2010 সালে। দেখে নেব এই আইনের কি ব্যাপার বা কি বিষয়বস্তু। শিক্ষার অধিকার আইন ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন, যা 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করে। এই আইনটি ভারতীয় সংবিধানের 21A অনুচ্ছেদে যোগ করা হয়েছিল। এই আইনের কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথম কি উদ্দেশ্য? এটা যে সর্বজনীন শিক্ষার কথা বলা আছে, দেশের প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। ২ নম্বর গুণমানের শিক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সমানভাবে বিতরণ করার কথা বলা হচ্ছে। ৩ নম্বর শিক্ষার অধিকার, শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ৪ নম্বর সামাজিক বৈষম্য দূরীকরণ, শ্রেণী, লিঙ্গ, ধর্ম, জাতি নির্বিশেষে সকল শিশুর জন্য সমান সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে এই আইনের মধ্য দিয়ে। এবার আসবো এই আইনের মূল বিষয়বস্তু কি। প্রথম হচ্ছে বিনামূল্যে শিক্ষা। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। ২ নম্বর বাধ্যতামূলক ভর্তি। এই বয়সে সকল শিশুকে স্কুলে ভর্তি করানো বাধ্যতামূলক। এখানে কোনো স্কুল বলতে পারবে না যে কোনো বাচ্চাকে আমি ভর্তি নেব না, কারণ এই আইন বলে প্রত্যেক বাচ্চাই কিন্তু বিদ্যালয়ে পড়ার যোগ্য। ৩ নম্বর শিক্ষার গুণমান, শিক্ষকদের যোগ্যতা, শিক্ষা সামগ্রী, স্কুল ভবন ইত্যাদির মানের উন্নয়ন করা। ৪ নম্বর শিক্ষক ছাত্র অনুপাত, নির্দিষ্ট অনুপাতে শিক্ষক রাখার ব্যবস্থা করতে হবে প্রতিটা বিদ্যালয়ে। বর্তমানে 1:35, মানে 35 জন শিশু পিছু একটি করে শিক্ষক থাকবে, এটা অনুপাত। পরের পয়েন্ট শিক্ষা সুবিধা, বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম, খাবার ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই আইন বলেই।
পরেরটা শিক্ষা সহায়তা। আর্থিকভাবে দুর্বল শিশুদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। যেমন বিভিন্ন রকমের স্কিম নিয়ে আসা হয়েছে, যেমন শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, এরকম বিভিন্ন স্কিমগুলো রয়েছে যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের দেওয়া হয়। এবার দেখতে হবে এই আইনের ফলে কি হয়েছে। আইনের ফলে প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার হার বেড়েছে। ২ নম্বর শিশু শ্রম হ্রাস পেয়েছে। ৩ নম্বর সামাজিক বৈষম্য কমেছে। ৪ নম্বর শিক্ষার গুণমানের উন্নয়নের চেষ্টা চলছে। একদমই যে আমরা পুরোপুরি শিক্ষাতে ভীষণ উন্নতি করে ফেলেছি এমনটা নয়, আবার খুব পিছিয়ে আছি এমনটাও কিন্তু নয়। মানে গুণমান কিন্তু দিনের দিন বাড়ছে। এবার এখানে কয়েকটা দুটো গুরুত্বপূর্ণ তারিখ আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে এই আইনটা কবে পাস হয় সংসদে, মানে আমাদের পার্লামেন্টে পাস হচ্ছে কবে, সেটা হচ্ছে ৪ঠা আগস্ট ২০০৯ এবং কার্যকরী করা হচ্ছে মানে রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে এটি আইনে পরিণত করা হচ্ছে সেটা হচ্ছে ১লা এপ্রিল ২০১০। এটা অবশ্যই মনে রাখবে, কেন তো এইগুলো ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে কবে পাস হয়েছে আইনটা, কবে কার্যকর হয়েছে। খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। এরপর আমরা দেখে নেব শিক্ষা সংক্রান্ত কিছু ধারা। যেমন ২১-এর ধারা, এটি আমরা আগে আলোচনা করেছি, তাও একবার বলি যে ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এই ধারাটি আমাদের সংবিধানে যুক্ত করা হয়, যেখানে বলা হয় ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশু বিনামূল্যে বাধ্যতামূলক মৌলিক অধিকার হিসাবে শিক্ষাটাকে পাবে। এছাড়া ২৯ নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধারায় বলা আছে সরকার পরিচালিত বা সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, জাতি, ভাষা ও বর্ণের অজুহাতে কোনো ছাত্রকে প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মানে কেউ অন্য কোনো ধর্মের বলে তাকে বিদ্যালয়ে ভর্তি করব না, তাকে স্কুলে ঢুকতে দেব না, এরকমটা কিন্তু করা যাবে না। ধারা 41, এই ধারা অনুযায়ী বলা হচ্ছে প্রত্যেক নাগরিকের শিক্ষা পাওয়ার অধিকার আছে। রাষ্ট্রকে নাগরিকের সেই অধিকার স্বীকৃতি হিসাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদিও মনে রাখতে হবে যে 41 ধারা এটা কিন্তু হচ্ছে নির্দেশমূলক নীতি, এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এটাকে বলা হয়নি যে মৌলিক অধিকার, তবে এটা যে সরকার, যে রাজ্যে যে সরকার রয়েছে সে তার মতন করে, বা যে কেন্দ্রীয় সরকার রয়েছে সে তার মতন করে যে কোনো সময় চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। ধারা 45, এই ধারায় বলা হয়েছে সংবিধান চালু হওয়ার ১০ বছরের মধ্যে রাষ্ট্রকে ১৪ বছর বয়স পর্যন্ত সব ছেলে মেয়ের শিক্ষার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক করার চেষ্টা করতে হবে। মানে এই বয়সের সমস্ত শিশু যাতে বাধ্যতামূলক শিক্ষাটা পায় সেই ব্যবস্থাটা করার দায়িত্ব সরকারের, এবং সেটা যেন সরকার করে সেটাই নির্দেশমূলক নীতি হিসাবে এখানে বলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি আমাদের সংবিধানের ৩৬ থেকে ৫১ নম্বর ধারা হচ্ছে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে এই নীতিগুলো সরকার চাইলে নিজের মতন করে ব্যবহার করতেও পারে, নাও করতে পারে, এটাকে আমরা কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করতে পারবো না এই ধারাগুলোকে। যাই হোক, ৪৫ নম্বর ধারার পরে যেটা আসবো সেটা হচ্ছে ৩০ নম্বর ধারা। এই ধারাতে বলা হচ্ছে সংখ্যালঘুদের জন্য নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। ধারা 46, এই ধারা অনুযায়ী বলা আছে তপশিলি জাতি উপজাতিদের জন্য শিক্ষা ও আর্থিক উন্নতির জন্য বিশেষ রকম ব্যবস্থা কোনো সরকার চাইলে গ্রহণ করতে পারে। আজ এই পর্যন্তই। পরের দিন আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবাই প্রিপারেশন ভালোই হবে এবং তোমরা ঠিকঠাকভাবে নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ।